কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, তাই কাজের মাঝখানে আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ভিডিওটি আবার শুরু করেছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায়, যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ এখানে শেয়ার করি। তো আমি গত ভিডিওতে কিন্তু কাজ করতে করতে দুপুরে রান্নাবান্না শেয়ার করিনি। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে পরবর্তীতে আমি যে কাজগুলো করেছি সেটা পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব। তো গত ভিডিওটি ওই যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করেছি। কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো তার মধ্যে আমি এখানে আবার 2টা রুটি নিয়েছি, একটা মিষ্টি আর চা নিয়ে নিলাম। তো হালকা একটু নাস্তা করে নিচ্ছি, কারণ একা হাতে যেহেতু কাজ করি আর কাজ করতে করতে কিন্তু অনেকটা ক্ষুধা পেয়ে যায়। আর ক্ষুধা নিয়ে কাজ করলে তখন কিন্তু আমার মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, কোনো কথা বা কাজকর্ম কিছুই ভালো লাগে না। তো একা হাতে কিন্তু সংসারের সব কাজ করতে হয়। তো আমি এর মধ্যে নাস্তা খেয়ে তো যতটুকু ছিল ততটুকু আবার ওই ফ্রিজে করে আমি টেবিলে রেখে দিলাম। ডাইনিং রুমের যা যা আছে, এই ওয়াশিং মেশিন বলেন, ফ্রিজ বলেন, টেবিল বলেন, ক্যাবিনেট বলেন, এগুলো কিন্তু প্রতিদিন আমাকে ক্লিন করতে হবে। ধরতে গেলে এটা আমার কি বলবো, এটা আমার হয়তো অনেকে রোগও বলতে পারেন, আবার ভালো একটা অভ্যাসও বলতে পারেন। কারণ এই ক্লিনিংয়ের কাজগুলো প্রতিদিন না করলে আমার মনে হয় আমার সংসারের কাজগুলোই যেন আমার করা হয় নাই। তো আসলে কি, এটা করতে করতে না একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। আজকে যদি এই কাজটা না করি, কালকে মনে হয় আমার জন্য এই কাজটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই আর কি কাজগুলো বরাবরই কিন্তু আমি করে থাকি। আর আমার এই সংসারের কাজগুলো আমি দেখি আমার প্রিয় আপুরা এতটা ভালোবাসা নিয়ে দেখে থাকেন। অনেক আপুরা কিন্তু মাঝে মাঝে কমেন্ট করেন যে আমার কাজ দেখলে নাকি আপুরাও উৎসাহ পায়। তবে আমি না খুব হাসি, আমার মাঝে মাঝে যখন খুব কাজ করতে একেবারেই ইচ্ছে করে না, তখন আমি কি করি, অনেক আপুদের কিন্তু বসে বসে লাইফস্টাইল ব্লগগুলো দেখি। আর দেখতে দেখতে হয়তো কোনো না কোনো একটা কাজের কথা, আপুদের কাজ দেখলে মনে হয় যে আরে আমার তো এই কাজটা রয়ে গিয়েছে, আমার তো করা হয়নি। তো দৌড়ে গিয়ে তখন কিন্তু আমি ওই কাজটা করা শুরু করে দেই। আর আমরা যারা কাজ পাগল মেয়েরা আছি, তারা কিন্তু সব সময় সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি। তো এখানে আমি এই যে সব কিছু, এই রুমালটা ভালো করে একটু পরপর ধুয়ে নিচ্ছিলাম আর একটা একটা করে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। এই প্রত্যেকটা দিন আমার এই রুমগুলো ক্লিন করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। ধরতে গেলে 2.5 থেকে 2 ঘন্টা সময় কিন্তু লাগে। তো যখন কাজ করি একা ঘরে আপন মনে কাজ করি, কারণ বাচ্চারা যদি ঘরে থাকে, বিশেষ করে আমার 2 জন কন্যা যদি ঘরে থাকে, তাদের সাথে কিন্তু চিৎকার চেঁচামেচি করতে করতে দেখা যায় গলা শুকিয়ে যায়, আর বারবার পানি খাই আর তাদের সাথে চেঁচামেচি করি। তো তাদেরকে যদি কোনো কাজের কথা বলা হয়, তো দেখা যায় একজন আরেকজনকে বলবে যে আমি এটা করছি, তুমি এবার এটা করো। বিশেষ করে বড়জন তো কাজ করে না, তো ছোটজন কাজ করতে করতে মাঝে মাঝে এরকম একটু আর কি বসে পড়ে। তো আসলে কি আর করা, তো ছোটজন যদি এত কাজ করে, বড়জন যদি বসে বসে দেখে শুধু, তাহলে ছোটজনের তো রাগ করারই কথা। তো তখন ওদের এই ধাক্কাধাক্কি দেখে আমি রাগ হয়ে বলি, কারো কাজ করতে হবে না, আমার কাজগুলো আমিই করি। তো আসলে মেয়েরা যখন একটু কাজে হেল্প করে তখন কিন্তু আমার অনেকটা শান্তি হয়, আমি একটু আর কি আরাম করতে পারি। তবে সে কাজটা যদি হয় মনের মতো। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে কত কাজ করে নিচ্ছি, ওয়াশিং মেশিনটা উপর থেকে আর কি খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে প্রত্যেকটা জিনিস প্রতিদিনই মুছতে হয়, যদিও শীতকাল দেখা যায় যে এতটা ধুলোবালি পড়ে না, তারপরেও কোথা থেকে যে ধুলোবালি চলে আসে জানি না। তো এখন কিন্তু ইদানিং খুব ঠান্ডা পড়ছে, তো সারা দিন রাতে কিন্তু ঘরের দরজা জানালাগুলো লাগিয়ে রাখতে হয়।
তো মাঝে কিন্তু 2 দিন একদম রোদ ওঠেনি। এখন আবার দেখতে পাচ্ছি যে না ভালোই একটু রোদ উঠছে। তো আমি সবকিছু পরিষ্কার করি আর আনাচে কানাচে বা দেয়ালের চারদিকে তাকিয়ে দেখি যে আবার কোথাও কোনো ঝুল পড়লো কিনা। তো তাকিয়ে দেখলাম যে না মোটামুটি সবকিছু ক্লিনই আছে। তো যেহেতু মোটামুটি সব কাজ শেষ আর এর মধ্যে কিন্তু আমি ওয়াশিং মেশিনে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার পর্দাগুলো আমি ধুয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম। তো সেখানে দেখলাম আমাদের রূপালী দিনরাত্রি আইডি থেকে আপু কমেন্ট করেছে যে আমার নাকি বাহিরে কাপড়ের রোদ দেওয়াটা এটা আপুর কাছে দেখতে বেশ ভালো লাগে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মপ দিয়ে খুব সুন্দর করে ঘরটা এখন মপ করে নিয়েছি। আর বিশেষ করে আমি না লাইজল দিয়ে যেদিন ঘরটা আর কি মপ করি সেদিন কিন্তু ঘরটা খুব সুন্দর একদম পরিষ্কার হয়। তো লাইজলটা একটু কমই ব্যবহার করি, সপ্তাহে 2 দিন কি 3 দিন ব্যবহার করি। বাকি দিন হয়তো কখনো গুঁড়ো সাবান অথবা এমনিতেই সাধারণ পানি দিয়ে ঘরটা কিন্তু আমি মপ করে নেই। তো এই মপটা কিন্তু খুবই উপকারী। এটা দিয়ে মোটামুটি আমার আর কি এটা ব্যবহার করার পর অনেকটা আরাম পেয়েছি। তো আমি কিন্তু ঘরটা মপ করে ফ্যানগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এই যে এখন পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি। এই শীতের সকালে একা হাতে সংসারের কাজগুলো করা কিন্তু খুবই কঠিন। একে তো ছোট দিন আর এই ছোট দিনের সাথে মনে হয় একদম দৌড়ে দৌড়ে এই কাজগুলো করতে হয়। তো ঘরগুলো মোছার পর আমি প্রত্যেকটা পাপোশ জায়গা মতো বিছিয়ে দিলাম। আর টি টেবিলের কভারটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো এটা আমি একদম সাবান দিয়ে, বিশেষ করে আমি সবসময় এটা হুইল সাবান দিয়েই ধুয়ে থাকি। তো এটা কিন্তু কখনো আমি সার্ফ এক্সেল দিয়ে ধুই না। আমার কেন যেন মনে হয় এটা সার্ফ এক্সেল দিয়ে ধুলে হয়তোবা এই যে কালারটা হয়তোবা এটা আরও হালকা হয়ে যেতে পারে অথবা কালারটা চলে যেতে পারে। তো সার্ফ এক্সেলে কিন্তু প্রচুর খার থাকে। তো যার কারণে সবসময় পর্দাটা আমি সাবানই ব্যবহার করি। আর এই রুমের পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। খুব সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে আমি এখানে ক্লিপ আটকিয়ে দিলাম। তো বাকি রুমের পর্দাগুলো লাগাবো। তো ভাবলাম যে তার আগে রান্নাটা করে ফেলি। তো এই শীতের সকালে একা হাতে পুরো সংসারের কাজ কিন্তু গুছিয়ে করতে আসলে সময় লাগে না। তো যখন কাজ করি অন্যমনস্ক না হয়ে সংসারের কাজের প্রতি যখন ডুবে থাকি, একটার পর একটা কাজ যখন করতে থাকি তখন কিন্তু খুব দ্রুত আমার কাজগুলো শেষ হয়ে যায়। তো আমি কিন্তু পর্দাগুলো অলরেডি তুলে নিয়ে এসেছি। তো রান্নাটা যেহেতু করতে হবে তো ভাবলাম যে আগে রান্নাটা চাপিয়ে দেই। তো যাই হোক, এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। জাবিরা কিয়াম ব্লগ থেকে আপু জানতে চেয়েছিল আমি সাভার কোথায় থাকি। তো আসলে আমি সাভার ইপিজেডের আশেপাশেই থাকি আপু। তো যদি আপু ভিডিওটি দেখে থাকেন আশা করছি উত্তর পেয়ে যাবেন। আমাদের পুষ্পা লাইফস্টাইল থেকে আমাদের পুষ্পা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপুর ভিডিওগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপু আমাদের মাঝে শেয়ার করে থাকেন। তো আপু লিখেছিল, মাশাআল্লাহ তোমার গাছগুলো দেখলে মনটা ছুঁয়ে যায়। কিছু টিপস দাও যাতে বাসার মধ্যে অনেক অনেক গাছ তোমার মতো বানাতে পারি। আপু খুব সুন্দর লাগছিল, আজকে তোমাকে পুরোপুরি দেখে নিলাম। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে গাছ হয়তোবা গাছ দিয়ে আমার ঘরটা ঠিকই ভর্তি করে রেখেছি, তবে এই গাছগুলো করার জন্য তেমন কোনো টিপসের প্রয়োজন হয় না, কারণ আমি আমার ঘরে বেশিরভাগই স্পাইডার প্লান্ট, মানি প্লান্ট এই ধরনের বা লাকি ব্যাম্বো এই ধরনের পাতাবাহার যে গাছগুলো এগুলো কিন্তু আমি রাখি। আর এই গাছগুলো দেখা যায় সচরাচর রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর থাকে। তারপরে সিঙ্গোনিয়াম, তো এই গাছগুলো পানির মধ্যেও থাকে, আবার অনেক সময় মাটিতেও খুব সুন্দর হয়। তো আপুর ঘরেও কিন্তু আমি দেখেছি যে আপু সিঙ্গোনিয়াম গাছটা খুব সুন্দর করে ঘরে একটা স্ট্যান্ডের মধ্যে রেখেছে। তো আপু মাঝে মাঝে শুধু গাছগুলো একটু বাইরে নিয়ে আলো বাতাসের মধ্যে রাখলেই কিন্তু হয়ে যায়। আর এর চেয়ে বেশি কোনো টিপস আমার জানা নেই। তো আপুকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে না আমি দুপুরের জন্য মূলা দিয়ে ডাল রান্না করব। যেহেতু একটা মূলা ছিল তো ভাবলাম এই একটা মূলা দিয়েই একদম ডাল দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ হলুদ আদা রসুন মরিচ সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপর আর কি ডালটা বসিয়ে দিলাম। তো ডালের জালটা কমিয়ে দিলাম আর পেঁপে ভাজি করব।
এই শীতের মধ্যে কিন্তু সবসময় একদম ফুলকপি বা সিম এটা রান্না করলে আমার হয়তো প্রতিদিনই খেতে ভালো লাগে, একঘেয়েমি লাগে না। বিশেষ করে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে এই ২ টা মানুষ আমাকে খুব বিরক্ত করে। বিশেষ করে ছোটজন তো এই ফুলকপি বা সিম তরকারি খেতেই চায় না। ১ দিন পর ২ দিন পরও যদি রান্না করি বারবার বলবে যে, "প্রতিদিন তুমি একই সবজি রান্না করো, খেতে ভালো লাগে না।" তো এই শীতের সবজি কিন্তু ফুল, সিমকপি, তারপরে বেগুন, মূলা এগুলোই কিন্তু থাকে। এছাড়া আর কি শাকসবজি। তো আমি বললাম যে, "শীতের সবজি তো এগুলোই তো খেতে হবে।" তো যেহেতু পছন্দ করে না তাই আর কি আজকে সিম বা ফুলকপি এগুলো কোনো কিছু রান্না করিনি। তো এখানে আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। তো এটা হতে থাক, এপাশে আমি পর্দাগুলো তুলে নিতে এসেছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর এই শীতের সকালে যদি এরকম কড়া রোদ পোহানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু এই যে একা হাতে যত দ্রুত সম্ভব যে রান্নাবান্না শেষ করার আগেই আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করব। কারণ দুপুরে রান্নাবান্না করার পর তারপরে গোসল করে খাওয়া-দাওয়া করার পর না ওইভাবে আমার আর তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না। তখন মনে হয় আমি নিজেকে একটু সময় দেই। কারণ নিজেকে যদি সারাক্ষণ কাজের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে মাঝে কেমন যেন একটা তিক্ততা চলে আসে, ভালো লাগে না। তো তখন বসে হয়তোবা ফোনটা হাতে নিয়ে অনেক আপুদের ভিডিও দেখি অথবা নিজের কাজগুলো ফোনে যেগুলো থাকে সেগুলো করি। আর পর্দাগুলো ক্লিন করেছিলাম কিন্তু হাতেই। তো এই যে দেখেন সবগুলো এখানের পর্দার যে কি বলে যে ক্লিপগুলো না কি বলে এটা আমি ভুলে গিয়েছি। সবগুলো ছুটে গিয়েছে। এখন একটা করে লাগাতে কিন্তু অনেকটা সময় লাগছিল। তো আমার মনে হয় আগের যে সিস্টেমে পর্দাগুলোর সাথে আর কি হুকগুলো যেভাবে লাগানো ছিল সেটাই ভালো ছিল। এখন এটা দেখা যায় ধুতে গেলেই এগুলো বারবার খুলে যায় আর সেটাকে আবার নতুন করে আমাকে লাগিয়ে নিতে হয়। তো এই যে আমি পর্দাগুলো লাগিয়ে নিলাম। এখন দেখি এই সাদা পর্দা কিনেও ভুল করেছি। যদিও পর্দাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। জবার আব্বু পছন্দ করে সে পর্দাগুলো কিনেছিল। তবে না পর্দাগুলো মনে হয় কি যে খুব দ্রুত ময়লা হয়ে যায়। তো এই শীতের মধ্যেও আবার পর্দাগুলো একটু ধুয়ে দিলাম যে জানুয়ারিতে হয়তোবা প্রচুর শীত পড়বে। তো তখন হয়তোবা এই পর্দাগুলো আর এত ক্লিন করতে পারবো না। এমন আছে রোদ না উঠলে কাপড়-চোপড় শুকানোই কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এর মাঝখানে আবারও পর্দাগুলো একটু ধুয়ে দেই। এখানে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই তো ভাজিটা আমি একটু শুকনা মরিচ আর পেঁয়াজ আর তেল দিয়ে এখন একটু আর কি তেলে ভাজিটা বাগার দিয়ে নিচ্ছি। পেঁপে ভাজিটা খেতে তেমন একটা আসলে ভালো লাগে না। এটা তরকারি খেতেও আমার কাছে ভালো লাগে না। কেমন যেন একটু পানসে লাগে। তো যার কারণে ভাজিটা যখন করছিলাম একটু বেশি পরিমাণে আমি ভাজা করার চেষ্টা করেছি যেন খেতে একটু ভালো লাগে। পেঁপেটা ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আমার প্রিয় আপুরা জানি না কারা এ পর্যন্ত আমার সাথে আছেন, যারা আমার সাথে আছেন প্লিজ বলবেন তো যে পেঁপে তরকারিটা আপনাদের কাছে খেতে কেমন লাগে? আসলে সবার রুচি বোধ তো আর এক হয় না, একেকজনের রুচি একেক রকম হয়ে থাকে। অনেকজনের কাছে এটা খেতে ভালো লাগলো, আমার কাছে এটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখানে আমি পটল ভেজে নিচ্ছি। পটলগুলো মাঝখান থেকে একটু আর কি কি বলবো আর কি একটু কেচে দিয়েছিলাম। তারপরে হলুদ, মরিচ, আদা, রসুন মাখিয়ে এরপর পটলগুলো ভেজে নিচ্ছি। আর ডালটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। ডালটা আর ফোড়ন দিলাম না। আর এই মূলা দিয়ে ডাল রান্নাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ধনিয়া পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগতো। তো ধনিয়া পাতাটা নেই। তো খুব মিস করছিলাম যে এই শীতের সময় যদি তরকারিতে বা ডালে, ভাজিতে ধনিয়া পাতা না দেওয়া যায়, সেটা খেতে কেমন যেন আমার কাছে একটা তেমন তৃপ্তি লাগে না। তো এখানে আমার পটল ভাজাও শেষ। তো মোটামুটি কিন্তু রান্নাবান্না একদম শেষ। আর একদম সিম্পল রান্নাবান্নাগুলোই আজকে দুপুরের জন্য আমি করেছি। তো আমি এখানে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পটল ভাজার সাথে বা বেগুন ভাজার সাথে পেঁয়াজ ভাজাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পটল ভাজলে না আমার কাছে মনে হয় কি যে আমি ইলিশ মাছই ভেজেছি। পটল ভাজলে কেন যেন আমার কাছে মনে হয় যে ইলিশ ভাজার মতো একটা খুব সুন্দর একটা স্মেল আসে। তো যার কারণে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। আর আমার মেয়েরাও পটল ভাজাটা কিন্তু ভীষণ পছন্দ করে, তার সাথে এই যে পেঁয়াজ। তো এখানে দেখলাম এই গাছটা কেমন যেন একটু ধুলোবালি পড়েছে। তো যেহেতু রান্নাবান্না শেষ তো খুব সুন্দর করে গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম ভেজা একটা টাওয়াল দিয়ে।
তো এর মধ্যে আমি আমার পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন টেবিলে এই যে খাবারগুলো দিয়ে দিচ্ছি। তো টেবিলে খাবার দিয়ে এরপর কিন্তু আমি একবারে গোসলে চলে যাব। আর তারপর নামাজ কালাম পড়ে এরপর আমরা ৩ মা মেয়ে একসাথে খাওয়া-দাওয়া করব। আজকে দুপুরে এই সিম্পল রান্নাবান্নাগুলোই ছিল। ভাজি, ডাল আর এই যে পটল ভাজা। আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছিল খাবারগুলো। এরপর চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো এই কড়াইতে আগে একটু তেল ছিল আরকি, তেলটা আমি ঢেলেই রেখেছিলাম। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা বাচ্চাদের জন্য আরকি একটু নুডলস আর পাস্তা একসাথে রান্না করব। তো এখানে আমি এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে একটা ডিম দিয়ে দিলাম। আর খুব সিম্পলভাবে কিন্তু বিকেলের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আসলে না শীতের সময় ওইভাবে কিন্তু কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো আমিও খুব ফাঁকিবাজি করে যত দ্রুত সম্ভব আরকি নাস্তাটা তৈরি করা যায়। তো যদি বড় মেয়েকে বলতাম যে সবকিছু রেডি আছে, তুমি শুধু নাস্তাটা রান্না করে নিয়ে আসো, তাহলে দেখা যেত কি বড় মেয়ে একদম নুডলসের অর্ধেকটাই কড়াইতে লাগিয়ে অর্ধেকটা নুডলসই আরকি ফেলে দিত। যার কারণে সেই ভয়ে তাকে আর বলিনি। তো ভাবলাম যে না আমি রান্নাটা করে ফেলি। তো যাই হোক নাজনীন লিমা আইডি থেকে আপু, আমি গতকালকের একটা গাছের ভিডিও দেখিয়েছিলাম পাতাবাহার গাছ, আমি গাছটার নাম জানতাম না। তো সেখানে নাজনীন লিমা আইডি আর আফরোজা চৌধুরী আপু দুইজনই আমাকে কমেন্ট করে জানিয়েছিল গাছের নাম কি। তো লিমা আপু বলেছিল গাছটার নাম ভেরিগেটেড ডেভিল ব্যাকবন, আর আফরোজা চৌধুরী আপু বলেছিল মার্বেল কুইন আপু। তো আসলে আমি ২টা নাম জানতে পারলাম, ভেরিগেটেড ডেভিল ব্যাকবোন আর একটা হচ্ছে মার্বেল কুইন। তো দোনো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে গাছগুলোর নাম বলে দেওয়ার জন্য। আর এদিক থেকে রুমালগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন আবার গুছিয়ে রাখছি। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।